সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এই কনভারসেশনে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। অনেক নাটকীয়তার পর আমরা দেখলাম যে বরিস জনসন শেষ পর্যন্ত প্রাইম 10 ডাউনিং স্ট্রিট থেকে শেষবার বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে সে বিদায় নিয়েছে এবং নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস ইতিমধ্যেই ব্রিটেনের ইতিহাসে তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। কিছু কিছু অফিসে সে ইতিমধ্যেই নিয়োগও দিয়েছে। আমরা আজকের এই যে ডেভেলপমেন্ট বা ঘটনা, আমরা এটা বোঝার চেষ্টা করব এবং এর থেকে কার দেশের আমাদের কার কি লাভ ক্ষতি কি হতে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করব। এবং এগুলো অ্যানালাইসিস করার জন্য আমাদের সঙ্গে তিনজন অত্যন্ত মূল্যবান অতিথি স্টুডিওতে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার পূর্বে স্মরণ করে দিতে চাই প্রোগ্রামটি আপনাদের জন্য। সুতরাং নতুন প্রাইম মিনিস্টারের দায়িত্বভার গ্রহণ এবং বরিস জনসনের বিদায় নিয়ে আপনাদের যদি কোনো প্রত্যাশা, প্রশ্ন কিংবা মন্তব্য থাকে, আপনারা নিঃসংকোচে আমাদেরকে সরাসরি স্টুডিওতে কল করে বলতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের যথাসম্ভব আপনাদের কল নেয়ার। নাম্বারটি বিভিন্ন সময় আপনারা টিভির পর্দায় দেখতে পাবেন। যারা প্রোগ্রামটি টিভির সামনে বসে দেখতে পারছেন না, তাদেরকে আমাদের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে গিয়ে দেখার আমন্ত্রণ জানাতে পারেন। আমাদের ওয়েবসাইট tv1uk.tv অথবা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ tv1uk, এই পেজে গিয়ে এখন অথবা অন্য যে কোনো সময় আপনার প্রোগ্রামটি দেখতে পারবেন। আসুন বিলম্ব না করা অতিথিদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। সবাই পরিচিত মুখ। প্রথমে পরিচয় করে দিচ্ছি আমার ডানে মোহাম্মদ বেলাল আহমদ, চিফ এডিটর উইকলি পত্রিকা। বেলাল ভাই, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। আমাকে আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছে এগেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ ব্যারিস্টার নাজির আহমদ, সাবেক কাউন্সিলর, লয়ার, রাইটার, অ্যানালিস্ট। নাজির ভাই, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। ডাকার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এবং আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছে আমার সর্বটানে আতিক রহমান, লন্ডন ইস্ট এরিয়া চেয়ারম্যান, কনজারভেটিভ পার্টি। আতিক রহমান, আপনাকেও স্বাগত। আতিক রহমান, আপনাকে দিয়ে শুরু করি। বরিস জনসন অনেক দিন থেকেই পাইপলাইনে ছিল যে সে প্রাইম মিনিস্টার হবে, এক পর্যায়ে হতে গিয়েও হতে পারেনি, তারপর ইভেনচুয়ালি মানে ম্যাসিভ ল্যান্ডস্লাইড, অনেকটা করোনেশনের মতোই সে প্রাইম মিনিস্টার হলো এবং ব্রিটেনের স্মরণকালের সবচেয়ে বড় মেজরিটি নিয়ে কনজারভেটিভ সরকার সে গঠন করলো। এরপরে একটা যে অবস্থায় তাকে চলে যেতে হলো, সেই নাটকীয়তা শেষ করে আমরা একজন নতুন প্রাইম মিনিস্টার পেয়েছি। একজন কনজারভেটিভ পার্টির মেম্বার হিসেবে আপনার অনুভূতি? সো প্রথমে যেটা হইলো বরিস জনসনের গেছে খুব দুঃখিত। আমরা মেম্বারশিপ হিসাবে হিউজ সাপোর্ট আছে প্রাইম মিনিস্টার লাগে। বরিস জনসন যে বাটে উনি রিজাইন দেওয়া লাগছে, বাধ্য হয়েছে রিজাইন দেওয়ার জন্য, এটার উপরে আমরা খুব দুঃখিত। যা হোক, কনজারভেটিভ পার্লামেন্টারি পার্টি ডিসিশন নিল। There was a leadership election. Liz Truss এখন আসছে। We are looking forward. যেগুলা আমরা 29 manifesto তাছিল, together with meeting the current challenges যেগুলো আমরা কল্পনা করতাম পারছি না in 2019, such as COVID and the outcome of COVID, the war in Ukraine, আর এখন we have this energy crisis, which as a result partly of the war in Ukraine, but also something which was likely to be inevitable, inflation from the COVID bailout that we had earlier on in this parliament. So there's a lot of work to do, a lot of hard work to do. But you're optimistic? Well, we're realistic. It's hard work, but Liz Truss and the team she's building around her, we are confident that she can meet those challenges. And bring us back from the difficulties we face. Thank you. নাজির ভাই, লিজ ট্রাসের ব্যাপারে প্রতিক্রিয়া জানার আগে প্রথম জানতে চাই, আপনি বরিস জনসনের যে বিদায়ী স্পিচ ডাউনিং স্ট্রিটের সামনে দেখছেন কিনা, দেখে থাকলে আপনার প্রতিক্রিয়া? প্রথম হচ্ছে যে আপনি বলছেন যে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে সে পাওয়ারে আসছে, আমি সেটা মনে করি না। প্রথমে তো আসছিল টেরেসা মে রিজাইন করার পরে আসছিল, এরপরে না ইলেকশনে না। হোয়াট আই মিন, ওকে, লেট মি ক্লারিফাই। আমি যেটা বলতে চাচ্ছি যে সে যখন লিডার হয় তার সাপোর্টটা কিন্তু ওভারওয়েলমিং ছিল পার্টির ভিতরে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য কান্ট্রি, মানে পার্টির ভিতরে আর কেউ তার দ্বারে কাছে আসতে পারে না। একটা হিউজ
ল্যান্ডস্লাইড, মানে পার্টির ইন্টারনাল প্রসেসে সে কিন্তু একটা ল্যান্ডস্লাইড নিয়ে আসছিল পার্টিতে, অফকোর্স আই শুড হ্যাভ ক্লারিফাইড। এবং এইটা পরে গিয়ে দেশে যখন ইলেকশন করলো সেইটাকেও আপনি কিন্তু ল্যান্ডস্লাইডই বলতে হবে। ওইটাকে আপনি দেশের জন্য বলতে পারেন ল্যান্ডস্লাইড ভিক্টোরি, কিন্তু এইটা হচ্ছে একটা লুপ হোল ইন আওয়ার ডেমোক্রেসি। অত্যন্ত ডেভেলপ ডেমোক্রেসিতে পার্টির এই ইলেকশনে দেখেন অথবা বরিস জনসনের সময় দেখেন, পার্টি ছাড়া বাইরে কিন্তু কারো সে ছিল না। কনজারভেটিভ পার্টির মেম্বারই নির্ধারণ করেছেন কে নেতৃত্ব দেবেন। তো তার তো হিউজ পপুলারিটি ছিল ইলেকশনের পরে দেখা গেল, কিন্তু যেভাবে বিদায় নিতে হয়েছে তার কোনো আর চয়েস ছিল না। এমন অবস্থার মধ্যে গুড়াকলে উনি পড়ে গেছিল, তার ডানে বামে সামনে পিছন থেকে সবাই থেকে ছেড়ে চলে যাচ্ছে। 48 আওয়ার্সের ভিতরে প্রায় 50 জন সেক্রেটারি স্টেট, এরপরে ক্যাবিনেট মিনিস্টার, জুনিয়র মিনিস্টার, অ্যাডভাইজার রিজাইন করা, এটা আনপ্রেসিডেন্টেড ছিল। এবং যারা রিজাইন করে নাই, ফর এক্সাম্পল তার সাপোর্টার হোম সেক্রেটারি প্রীতি পাটেল, এরাও বলছে যে আমরা রিজাইন করি নাই বিকজ দ্য গ্রেট অফিস অফ দ্য স্টেট নিডস এ মিনিস্টার। এক্স্যাক্টলি। এবং আরেকটা জিনিস, বাট আমরা আগে ওই বিষয়টা আমরা আলাপ করেছি অনেকবার, কিন্তু যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, যেমন আজকে তার বিদায় স্পিচে সে এক পর্যায়ে বলতে চাইছে যে চেঞ্জটা আসছে তার রিজাইন করা এবং নতুন নিয়ে হওয়া, হাফ ওয়ে ওর কোয়ার্টার ওয়ে দে চেঞ্জ দ্য রুলস। তো তার মানে হোয়াট ডাজ ই মিন বাই ইট? এবং আরেকটা বিষয় হলো যে তার মানে টোন থেকে আপনার কি মনে হচ্ছে যে দিস ইজ দ্য লাস্ট অফ হিম? মনে হয় না। ইভেন গত সপ্তাহে একজন জার্নালিস্টের কোয়েশ্চনের আনসারও কিন্তু সে রুল আউট করে নাই টু কাম ব্যাক, এবং আজকের স্পিচ থেকেও সেভাবে মনে হয় নাই। তো আমার মনে হয় যে একবারে যে চলে গেছে বা চলে যাবে বা চলে যাচ্ছেন এখনো বলা যাচ্ছে সেটা বলা যাচ্ছে না। এবং পলিটিক্সে এত দ্রুত অবস্থার চেঞ্জ হয়, মানুষের এক্সপেকটেশন এত হাই থাকে, আবার মোহভঙ্গ হতেও কিন্তু খুব সময় লাগে না। সুতরাং আমি মনে করি এখন তো টাফেস্ট টাইম অফ নেশন অ্যাজ ওয়েল এজ হোল ওয়ার্ল্ড, এবং লিজ ট্রাস্ট কতটুকু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতিকে তার দলকে দিতে পারবে, দ্যাট উইল কাম। তার যে 6 মাস বা 1 বছরের ভিতরেই ফিউচার তার নির্ধারণ করবে। দ্যাট উইল কাম। তার স্পেসিফিক যে প্লেজ আছে সেটার আলোকে আমরা, বা বরিসের সঙ্গে তার যে সম্পৃক্ততা, সব কিছু মিলে বরিসের পিএম মানে প্রিমিয়ারশিপে তার যে ভূমিকা শেষ দিকে, সবগুলোর আলোকে তার কতটুকু প্রসপেক্ট আছে সেটা আমরা আসছি। বেলাল আহমেদ, আপনার কাছে একই প্রশ্ন। আমরা যেটা দেখলাম যে লিজ ট্রাস আনকনভেনশনাল বাই টোরি স্ট্যান্ডার্ড রাজনীতি শুরু করলো, অনেকটা রেবেলিয়াস লিবডেম, ইভেন অন দ্য লেফট অফ দ্য লিবডেম হিসেবে। তারপরে সে প্রো রিমেইন ক্যাবিনেট মেম্বার হিসেবে ক্যাম্পেইনও করলো, and then she became মানে hardcore Brexiteer and now very much on the right of the Conservative Party. So সব কিছু মিলে আপনার প্রতিক্রিয়া যে তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী আমরা পেলাম, লিজ ট্রাসকে পেলাম, এটা তো একটা আমার মনে হচ্ছে যে এটা পলিটিক্যাল যে এখনকার যে ক্লাইমেট, সেটাতে একটা দুর্ঘটনা লিজ ট্রাস্টের আশা। বরিস জনসনকে নিয়ে তাদের দলের মধ্যে যে অন্তঃকন্দল যেটা, সেটার জন্যই বরিস ধরাশায়ী হয়েছে। বরিস কিন্তু জনগণ বা বাইরের চাপে বরিস যায় নাই, বরিস গেছে ইন্টারনাল পার্টির কারণে। তো ওই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, তা আপনি বলেছেন যে লিবারেল ডেমোক্রেট থেকে কনজারভেটিভে আসা, রিমেন হয়ে ব্রেক্সিটিয়ার হওয়া, বা অন্যান্য অনেক জায়গায় তার দেখা গেছে যে আগের যে পজিশন, সেই পজিশনটাকে সে পাল্টে ফেলছে। এটা ওই যে পলিটিক্সের আইডিওলজি বা প্রিন্সিপল মেনে না চলার যে রীতি এখন ওয়ার্ল্ড ওয়াইড চলছে, সেটারই একটা বহিঃপ্রকাশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একেবারে হার্ডকোর কনজারভেটিভ, যারা একেবারে গ্রাসরুট লেভেল থেকে কনজারভেটিভ হয়ে তারপরে ওই জায়গায় আসছে, তাদেরকে আমরা ওই জায়গায় যেতে দেখছি না, বা তাদের হয়তো অনেক হার্ডেল। আমরা জনসনের ক্ষেত্রে যদি দেখি, হি ওয়াজ অলসো ভেরি মাচ ইন্টারন্যাশনালিস্ট প্রো ইউরোপিয়ান পলিটিশিয়ান, কিন্তু দেখা গেল যে ক্যাম্পেইনের আগে হি ওয়েন্ট ফর লিভ। ঋষি সুনাক অ্যাগেইন তার আর্লিয়ার কনভিকশনগুলো সাপোর্টস, হি ওয়াজ ভেরি মাচ অ্যাগেন অ্যান ইন্টারন্যাশনালিস্ট, কিন্তু দেখা গেল যে ব্রেক্সিট ক্যাম্পেইন অ্যান্ড সাবসিকুয়েন্টলি হি বিকেম ভেরি মাচ, এবং তার ক্যাম্পেইনে দেখা গেল he became very much to the right of the Conservative Party. এটা হচ্ছে পপুলিস্ট যে পলিটিক্যাল ফেনোমেনা এখন ওয়ার্ল্ড ওয়াইড চলছে, সেটারই একটা রূপ। আর ব্রিটেন তো ওই ওয়ার্ল্ডের বাইরে না,
এটাই হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে লিজ ট্রাস্টের ব্যাপারে এক্সপেকটেশন ল পাবলিকের যে এক্সপেকটেশন বিভিন্ন Only কারণে। 14% believe she would make a better prime minister than Boris Johnson. কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে লিজ ট্রাস্ট বেটার করতে পারে এই কারণে যে তার প্রতি এক্সপেকটেশন কম, সো যাই আসবে পাবলিক মনে করবে যে এটা একটা বোনাস, তার এক্সপেকটেশনটা এত লো যে মোটামুটি পারফর্ম করলেও মানুষ মনে করবে যে যে অনেক 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 কিছু করে ফেলছে। একটা জিনিস যে গতকালকে উইনিং স্পিচে লিজ ট্রাস্ট বারবার বলেছেন যে ডেলিভার ডেলিভার ডেলিভার, 3বার বলেছেন ডেলিভার। ওইটা ইকোয়িং যে টনি ব্লেয়ারের 1997 এডুকেশন এডুকেশন এডুকেশন। সো এই এডুকেশনের স্টার্টিং পয়েন্ট কিন্তু ভালো ছিল। টনি ব্লেয়ারের আমি ওই সময় দেখি যে শিওর স্টার্ট এখানে একটা বিষয় আমি অন্যান্য গেস্টদের কাছে যাব, বাট সে বারবার বলেছে ডেলিভার ডেলিভার ডেলিভার, এমফেসিস ইজ ভেরি মাচ অন ডেলিভার। কিন্তু ডাউনিং স্ট্রিটের একটা স্পেসিফিক ইউনিট ছিল যেটা বরিস জনসন ক্রিয়েট করেছিল টু এনশিওর ডেলিভারি অফ ভেরিয়াস ম্যানিফেস্টো প্লেজেস। কিন্তু লিজ ট্রাস্ট প্রথমেই যে কাজটা করলো সেই ইউনিটকে কিন্তু সে ডিসমেন্টাল করে দিল। এখন কোনো ওরকম কোনো স্পেসিফিক টিম তার ডাউনিং স্ট্রিটে নাই। সো আপনি কি মনে করেন যে এটা একটা সাংঘর্ষিক তার প্লেজ অ্যান্ড কন্ডাক্ট? না, সে হয়তো সবকিছুকে তার মতো করে আবার সাজাতে চাচ্ছে এটা, কারণ ওই 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 ইউনিট যদি সে ইউজ করে তাহলে মনে হতে পারে মানুষ না, শেষ টোটাল না, ইউনিটটাকে সে আমি 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 বলছি যে ওই একই সিস্টেম যখন টনি ব্লেয়ার আসলেন তখন সিও স্টার্ট শুরু করলেন। তো সিও স্টার্টের আগে ওই জায়গায় সিমিলার একটা প্রোগ্রাম ছিল, ওইটাকে একটা রিব্র্যান্ডিং করা লাগে। সো ওই রিব্র্যান্ডিং হয়তো 2-1 দিনের মধ্যে করতে পারে আর কি। নাজির ভাই, লিজ ট্রাস্ট কিন্তু যারা বরিস জনসনের প্রতি সবচেয়ে বেশি লয়াল ছিল তার মধ্যে একজন। And in fact, I don't think she resigned. She is one of those that did not resign. হ্যাঁ, এবং শেষ পর্যন্ত সে কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনোভাবেই বরিস জনসনের সমালোচনা করেনি। তা আমরা কি ধরে নিতে পারি যে হ্যাঁ প্রেজ করেছে ইনফ্যাক্ট, হ্যাঁ ইনফ্যাক্ট যখন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু প্রেজ তখন সে প্রেজ করেছে। তো আমরা কি এটা ধরে নিতে পারি যে ফ্রম এ পলিসি পার্সপেক্টিভ অ্যাট লিস্ট লিজ ট্রাস্ট ইজ ইফেক্টিভলি গোয়িং টু বি এ কন্টিনিউটি প্রাইম মিনিস্টার? আগামী দিনগুলি বলে দেবে আর কি। আপনি যেটা বললেন যে তার একটা ইউনিট ছিল ওইটাকে উনি একবারে ডিসমেন্টাল করে দিয়েছেন, হয়তো উনি তার নিজস্ব মেথডে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তার কথাবার্তায় মনে হচ্ছে যে তার উপরে অথবা তার পলিসিতে অনেকটা বরিস জনসনের চিন্তাধারা বা পলিসিগুলা শ্যাডো হিসাবে বা রিফ্লেক্টিভ থাকবে। সেটাও হতে পারে বিকজ অফ পলিটিক্যাল পালস। মেম্বারশিপের মধ্যে এখনও কিন্তু বরিস জনসনের জন্য হিউজ সাপোর্ট আছে। তো ওইটাকে উনি হয়তো আপসেট করতে চাচ্ছেন না বা ওইটাকে কন্টিনিউ করে তাদেরকে অন বোর্ড নেওয়ার চেষ্টা করছেন, সেটা হতে পারে। যেটা বেলাল ভাই বলেছেন যে আসলে যখন গ্রেড বাউন্ডারিটা নিচে থাকে তখন ভালো গ্রেড পেতে সুবিধা হয়। তো জনগণের চাহিদা বা কি বলে এক্সপেকটেশন যেহেতু অনেক লো, একটু ভালো করলে কিন্তু মানুষ সন্তুষ্ট হয়ে যাবে, অল্পতে তুষ্ট যেটা আর কি। কিন্তু আমার কাছে খুব ডাইনামিক লিডারশিপ কোয়ালিটি যেটা মার্গারেট ট্যাচার বা টনি ব্লেয়ারের প্রথম দিকে যেটা দেখা গেছিল, আমি সেটা well until recently nobody thought she had any great future. I mean, সে তার প্রথম ক্যাবিনেট পজিশনে she did terrible. Ministry of Justice এও she didn't do very well. In fact, বলা যায় যে বরিসের অধীনেই she began to suddenly thrive. In fact, there is a distinct যতগুলো কভারেজ দিচ্ছে যে সে আর্লিয়ার অন ইন হার কেরিয়ার সে ফ্লোরাল ড্রেস বেশি পরতো, পরে যখন সে চিফ সেক্রেটারি টু দ্য ট্রেজারি হলো ডিমোশন পায় তখন থেকে সে সেই সব কিছু চেঞ্জ করে একদম নতুন করে ভেরি সোশ্যাল মিডিয়া সাভি, মোর হোয়াট দে কল পাওয়ার ড্রেস অ্যাজ অপোজ টু ডিজাইনার ড্রেস। এবং আপনি যেটা আগেই বলছেন যে একবারে লিবডেম থেকে কনজারভেটিভ পার্টিতে আসে অনেকটা নিউ কি বলে রাইট উইং, তো উনি দেখছি যে চেঞ্জের ব্যাপারে এখন পলিসি বলেন, পলিটিক্স বলেন অথবা অ্যাপ্রোচ বলেন, এটাকে আমরা পজিটিভলি দেখলে হয়তো ফ্লেক্সিবিলিটি বা অ্যাডাপ্টেশন খুব ভালো। দেখা যাক কি হয়, কি করেন উনি। আতিক, আপনার কাছে জানতে চাইবো, আমরা অলরেডি আলাপ করেছি যে বরিস জনসন এখনো ইন দ্য কান্ট্রি হি রিমেন্স ফেয়ারলি পপুলার, পার্টিতে ডেফিনেটলি এখনো অন্য যে কারো চেয়ে এখনো বেশি পপুলার, কিন্তু তারপরেও তাকে চলে যেতে হয়েছে। এবং যে যাই বলুক, বাস্তবতা হচ্ছে বরিস জনসনের নিজের কন্ডাক্টের কারণেই কিন্তু আলটিমেটলি তার পার্লামেন্টারি পার্টি তার এই পর্যায়ে গেল। তো
আমরা এখন একজন প্রাইম মিনিস্টার পেলাম যে বরিস জনসনের সেই কন্ডাক্টগুলোকে সিরিয়াসলি দেখে নাই, তার দৃষ্টিতে সেগুলো খুব বড় কোনো ইস্যু ছিল না। তো আপনার মধ্যে এরকম কোনো কনসার্ন কাজ করে কিনা যে লিজ ট্রাস মে অলসো ফল ফর দ্য সেম কাইন্ড অফ ডিফিকাল্টিজ দ্যাট বরিস জনসন ফেস? Liz Truss is her own woman. As it she is pledged to deliver on the 2019 manifesto. The manifesto of the Conservative Party was elected. So Nazir Bhai is at we don't elect prime ministers in this country. I'm an electoral party there. So the Conservative Party still holds a 58-seat majority in the parliament. So it's only right Amra leader becomes the prime minister. So it's not a internal thing. Leadership is an internal party thing naturally. But Khotoilo is the Conservative government which the country voted for. So Liz Truss, by 29 manifesto, will stick to it. But we didn't predict COVID. No one predicted COVID in 2019. Nobody predicted the Russian war. Nobody predicted that we would be in this position with energy and inflation coming up. Or double-digit inflation. Double-digit inflation. So Liz Truss, she has to manage this and yet try and stick to the 2019 manifesto, which was cut taxes, low taxes, high unemployment, high productivity. Zegula jototuk tai speech taki, not what we read in the media or hear on the BBC, but tai speeches taki jototuk buchi amra. She is going for cutting taxes to ensure we have, high employment, the economy is stabilized, so we can meet the costs of inflation. One of which is going to be meeting the costs of the energy crisis. One of the problem যেটা অনেকে বলে যে Liz Truss is not a good listener. And in fact একটা ফেমাস ডায়ালগ রাশিয়ান ফরেন মিনিস্টারের বলা হয়, দেখে যে এক মিটিং এর পরে সে কয় বছর আগে বলল যে ইট ওয়াজ অলমোস্ট লাইক এ ডায়ালগ অফ দ্য ড্যাড। তো আপনি কনসার্ন কিনা যে আমরা এমন একটা সময়ে আছি যে সময়টা আসলে যে কোনো লিডারের জন্য ভেরি ডিফিকাল্ট? তো হাউ কনসার্নড আর ইউ যে ইউ've got a leader who it's questionable whether she listens to people? I have absolutely no concerns. It is right that Liz Truss, as the Foreign Secretary under Boris Johnson, has flourished. She's travelled more or less all over the world. She stood up to Russia. The Russian Foreign Minister doesn't like strong women standing up to him because she stood up for this country against Russian aggression. She stood up, and you will have seen. I mean, you say that, but under Boris Johnson, especially, although not just under him, under last few leaders of the Conservative Party, many argue that the Russian influence within your party has gone from strength to strength, including people close to Putin. Look, at the end of the day, political donations, we have a process. I run campaigns. Any donations that come into our campaigns, we have a process to follow. So I don't know who is donating to the main party, but all of this is public information. Yeah, this is how we know. Otherwise, we don't know. The party has its own procedures on dealing with source of funds, etc. Just because they're Russian, I'm a Russian client, Hassan. My client is a bad person, legitimate source of income. The electrical company owns electrical companies in Moscow, very well known in Bangladesh. So it is not Russia is influencing us. Zela media Potrika is Russia has bought the Conservative Party. The Conservative Party has been the biggest critic of the Putin regime. Putin was very good pals with Tony Blair. Downing Street is very good pals with Tony Blair. Not with. Well, we don't have Blair here, but I think we'll come to that in a moment. It historically দেখলে পাইবা না। বেলাল ভাই, আপনার কাছে আসি। আমরা লিজ ট্রাসের পলিসি যতগুলো শুনলাম, মানে বারবার বলা হচ্ছে যে 2019 ম্যানিফেস্টো, বাট প্রথম কথা হলো যে এখন পর্যন্ত কিন্তু কনজারভেটিভ পার্টি 2019 ম্যানিফেস্টো স্ট্রিক্টলি অ্যাডহিয়ার করে নেই। I mean, generally, পার্টিগুলো একদম স্ট্রিক্টলি অ্যাডহিয়ার করে না। There is always some deviation, but
দিস টাইম পার্টলি বিকজ অফ কোভিড সেটা কিন্তু হয় নাই। যেমন ম্যানিফেস্টোতে দের ইজ এ স্পেসিফিক প্লেস টু রিডিউস ট্যাক্সেস, কিন্তু দেখা গেল যে কোভিডের কারণে যদিও বলা হয় যে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো, নতুন করে হেলথ লেভি একটা সারচার্জ ইম্পোজ করা হলো। তো এখন যে বাট অন দ্য আদার হ্যান্ড লিজ ট্রাস্ট যে প্রমিসগুলি করছে আর অনেকগুলি কিন্তু ম্যানিফেস্টোতে নাই। সে যে যতটুকু অ্যাগ্রেসিভ ট্যাক্স কাটের কথা বলছে সেটা কিন্তু ম্যানিফেস্টোতে বলা নাই। হ্যাঁ, তো আপনি বিষয়টা কি কিভাবে দেখছেন? তার যে প্লেজগুলো, আপনি কি মনে করেন যে এগুলা genuinely help belief or just a stunt to win election? দুটোই আছে আসলে। কিছুটা হচ্ছে যে তার ট্যাক্স কাটের ব্যাপার, বিশেষ করে ওই ঋষি সুনাকের সাথে তার একটা কনফ্লিক্ট দ্বন্দ্ব ছিল এখানে। ওইটা বিভিন্ন সময় মিডিয়াতে এসছে যে 1% ট্যাক্স ন্যাশনাল ইন্স্যুরেন্স বাড়ানো, ওইটার এগেনস্টে সে ছিল, প্রথম থেকেই ছিল। সো ওই জায়গাটা থেকে আমি তাকে একটু ক্রেডিট দেব যে সে তার পজিশনে আছে। কিন্তু অন্য ইকোনমিক যে আমাদের এখন হচ্ছে ব্রিটেনের 3 ট্রিলিয়ন হচ্ছে ডেট, 3 ট্রিলিয়ন। এখন ওই জাস্ট এনার্জি ক্রাইসিস, roughly 4 times our GDP. হ্যাঁ, and আরেকটা নিউজ হলো যে now we have slid behind India on 100% চলে গেছে এটা। এখন হচ্ছে যে ওই জায়গায় 3 ট্রিলিয়নের ওই বিরাট একটা বোঝার উপরে এখন ওই এনার্জি ক্রাইসিস মিট করার জন্য আমাদেরকে দেখা যাবে যে বড় করতে হচ্ছে 100 বিলিয়ন পাউন্ড। এবং যে প্রথম দিনের বক্তৃতায় যে 3টা প্ল্যান ছিল যে ট্যাক্স কাট করা হবে, এনার্জি ক্রাইসিসের ওইটা ফ্রিজের ব্যাপার আসছে, ওটা স্টিল স্পেকুলেটিভ যে কতটুকু ক্যাপ করা হবে না হবে ওগুলো, কিন্তু এটা মিট করার জন্য 100 বিলিয়ন। তো ওই যে 3টা প্ল্যাজ এখন উনি দিয়েছেন, এটা মিট করতে গিয়ে প্রায় রাফলি 206, মানে ইকোনমিস্টরা বলছে যে 260 বিলিয়ন পাউন্ড দরকার। সো ওই 3 ট্রিলিয়নের জায়গায় 260 বিলিয়ন আরও এক্সট্রা, মানে এর হচ্ছে এই সবগুলোই তো জনগণের উপরে এই বোঝাগুলো আসবে। এটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে। এটা ফর দ্য টাইম বিং মেবি একটা মলমের মতো কাজ করতে পারে, অন দ্য সারফেস এটা খুব হয়তো কাজ করবে, কিন্তু ইন দ্য লং রান এটা আবার হন্ট করবে। the problem would be just below the surface. ইয়া এখন ওই জায়গাটাতে যেমন আমি বলি যে প্রথম যে কোনো প্রাইম মিনিস্টার প্রিমিয়ারশিপের নতুন প্রিমিয়ারশিপ যখন হয় তখন ওই একটা ব্যাপটাইজ যখন হয় আর কি, ওই ব্যাপটাইজটা কিন্তু আনন্দ উল্লাসের একটা হানিমুন পিরিয়ডের মতো, একটা আনন্দ আশ্রু দিয়ে শুরু হয়, কিন্তু বেশি দিন যায় না যে ওইটা ওই অনুশোচনা, তারপরে ক্রোধ, এইগুলো বাড়তে থাকে। তা আমরা ওভার দ্য ইয়ার্স আমরা প্রাইম মিনিস্টার দেখেছি খুব হাসতে হাসতে ঢুকেছেন কিন্তু কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে। ঠিক আছে, সো ওই জায়গাটা খুব আসলে একটা শঙ্কার জায়গা আছে এখনো লিজের জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আজকে আমরা ব্রিটেনের নতুন প্রাইম মিনিস্টার এর দায়িত্বভার নিয়ে আলোচনা করছি এবং এটা আমাদের জন্য কি বার্তা বহন করে সেটি বোঝার চেষ্টা করছি। আমরা এখন একটি ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং আরও আমরা এখন পর্যন্ত যে কয়টি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সে ক্যাবিনেটের সেগুলো নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে এ থেকে আমরা একটা ধারণা পেতে পারি কিনা যে লিজ ট্রাসের প্রিমিয়ারশিপ কিরকম হতে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আবার আপনাদেরকে দি কনভারসেশনে স্বাগতম। আমাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। আমরা ব্রিটেনের রাজনৈতিক পট পরিবর্তন বলতে পারেন, পট পরিবর্তন নিয়ে আলোচনা করছি। নাজির ভাই, লেটস গো স্ট্রেট টু দ্য ইস্যু। ইলেকশন প্রসেসের কনজারভেটিভ পার্টির এই লিডারশিপ ইলেকশন প্রসেসের শুরুতে মনে হয়েছিল যে কেউই হয়তো ঋষি সুনাকের দ্বারে কাছে আসতে পারবে না, এবং দেখা গেল যে পার্লামেন্টারি প্রসেসের এন্ড পর্যন্ত লিজ ট্রাস কিন্তু অলমোস্ট এট দ্য লাস্ট মিনিট বলতে হয় যে সে সেকেন্ড হয়েছে, তাও আফটার মাচ হার্ডল। তো এখন দেখা গেল যে অলমোস্ট 20,000 বেশি ভোট পেয়ে সে পাশ করেছে। কেউ কেউ বলতে চায় যে কনজারভেটিভ পার্টি মেম্বারশিপ হুইচ ইজ প্রিডমিনেন্টলি ওভার 50s, primarily white, they would never accept a brown prime minister. আপনি কি মনে করেন যে রেজাল্টে কি কোনো রেশিয়াল কোনো এলিমেন্ট ছিল? নিঃসন্দেহে ছিল, কারণ আপনি যেটা বলছেন যে পার্লামেন্টারি স্টেজের ইচ অ্যান্ড এভরি প্রসেসে অনেক ব্যবধানে আগে ছিল ঋষি সুনাক, কিন্তু যখন মেম্বারশিপের কাছে গেছে, তো 1.5 থেকে 2 লাখ মেম্বারশিপ যারা, তাদের মধ্যে তো বেশিরভাগ মনে করেন হোয়াইট। এইটা একটা ফ্যাক্টর হতে পারে। এরপরে ঋষি সোনাকের বেশ কিছু কন্ট্রোভার্সি যেগুলা পত্রিকাতে আসছে, রাইটলি ও রংলি, ওগুলো তাকে মেম্বারশিপদের মধ্যে ভিন্নভাবে চিত্রায়িত করেছে, বিশেষ করে তার লাইফস্টাইল, তার ওয়াইফের ট্যাক্স অ্যাফেয়ার্স, এরপরে ওনার রোল ডিউরিং কোভিড, বাউন্স ব্যাক লোনের ব্যাপার বলেন, অথবা বরিস জনসনকে এবারে লাস্ট মিনিটে ওনার রেজিগনেশনের পরেই তো টনকটান উঠলো। তো ওগুলো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে মেম্বারশিপ তাকে সহজে নেয় নাই। তবে যেটা আপনি বলছেন যে রেশিয়াল এলিমেন্ট নিঃসন্দেহে আছে, এবং আমি ওই সময় একটা প্রোগ্রামে বলেছিলাম যে যেভাবে পার্লামেন্টারি প্রসেসে ঋষি আগাচ্ছে, হয়তো নন হোয়াইট ব্রিটিশ প্রাইম মিনিস্টার পেতে পারি আমরা, কিন্তু ইজ ইউকে রেডি? আমরা আটলান্টিকের ওপারে তো দেখলাম যে বারাক ওবামা একটা ব্রেক থ্রু করছে, কিন্তু ইংল্যান্ড কি বা ব্রিটিশ সোসাইটি? কিন্তু আপনি ইংল্যান্ড বলছেন, আমরা যদি ইংল্যান্ড বলি হয়তো বা কান্ট্রিতে গেলে হি প্রবাবলি উড হ্যাভ ডান ইট, বাট তার তো আমি ইউকে বলি, ডিফিকাল্টি ইজ তার ওন পার্টি, তাই না? হ্যাঁ, তো তার না ওন পার্টির তো মেম্বারশিপটা তো আপনি যদি মনে করেন প্রায় 70-80% মেম্বারশিপ হবে একটা হোমোজেনিয়াস, and from 55 মানে older category of people. বাকি তো 20-30% তো আর ফেট বা আউটকাম তো ডিকটেট করতে পারবে না, পারে নাই। তো আমার মনে হয় যে শুধুমাত্র একটা ফ্যাক্টর না, বেশ কিছু কিউমুলেটিং ফ্যাক্টর কাজ করেছে। অথবা প্রথম দিকে অনেকে আশা বা বিভিন্ন মিডিয়াও প্রথম দিকে অনেক বড় বড় হেডলাইন দেখেছি তাকে নিয়ে, সম্ভাবনা ছিল। কিন্তু এরপরে যখন পার্লামেন্টারি স্টেজগুলো যখন সংকুচিত হয়ে আসছিল, তখন কিন্তু বিভিন্ন জরিপে দেখা গেছে যে না, মেম্বারশিপে গেলেই হয়তো উনি আর হতে পারবেন না। And Penny Mordaunt was more popular, and as soon as she was out, হ্যাঁ, কথা যখন ছিল যে পেনি মর্গান হয়তো একবার লাস্ট রাউন্ডে চলে যাবে আর কি তার সাথে, যে উনি যখন আউট হয়ে গেল তখন তো টু হর্স রেস, তখন তো আর স্বাভাবিক কারণে আউটকাম অনেক মিডিয়া প্রেডিকশন করেছে। আরেকটা বিষয় যেটা হলো যে আমরা দেখলাম যে ফর দ্য ফার্স্ট টাইম এই নন হোয়াইট পারসন সে পার্টির ইন্টারনাল ব্যালটে ফাইনাল পর্যায়ে গেল, এবং অলদো হি লস বাই 20,000, বাট তার অ্যাচিভমেন্টও তো একবারে কম না। পার্লামেন্টারি প্রসেসে সে বরাবরই অনেকে এগিয়েছিল, এবং পার্টি মেম্বারশিপের ভোটও বরিস জনসন এবং এই কি বলে বরিস, দ্য নেম জাস্ট এসকেপ মি, বরিস জনসনের যে সেকেন্ড যে হয়েছিল হেলথ সেক্রেটারি ছিল, সাবিদ জাভেদ, না এর আগে লিডারশিপ ইয়েতে যে ছিল, anyway, the name will count. It's really strange. তো তখন তাদের যে গ্যাপ ছিল, এখনকার গ্যাপটা কিন্তু অনেক কম সেই তুলনায়। So in that sense, you being from a minority community, when you see somebody has done that, do you think it's মানে এটার মধ্যে কোনো আমরা পজিটিভ কোনো দেখা উচিত কিনা? Yeah. So Jeremy Hunt. That's right, absolutely, Jeremy Hunt. So যেটা হইছে আমি গুরুত্ব দিয়ে কইতাম পারি যে বরিস জনসনের যখন ঋষি সুনাকরে চ্যান্সেলর বানাইছেন, whether you're from the left of the Conservative Party to more the Farage type, there was a consensus that Rishi Sunak will be the first Asian Prime Minister after Boris Johnson. It was more or less everybody was saying it.
লিডারশিপও যখন আসছে ফার্স্ট থিং নিজের কাছেও একটু খারাপ লাগছে যে ঋষি সুনাকের রেজিগনেশনে গিয়া উই স দ্য ডমিনোস ফল ঋষি সুনাকের রেজিগনেশন দিত না যদি আই ডোন্ট থিঙ্ক এই বাকিগুলা রেজিগনেশন দিলেও নেই সো ইটস লাইক স্টাবিং বরিস ইন দ্য ব্যাক এইটা অনেক মানুষে আমি তো লন্ডন ইস্ট চেয়ারম্যান আপনার টাওয়ার হামলেস তাকে যখন চার্চ অনেক মেম্বার were turned off ঋষি সুনাক স্ট্রেট ওয়ে যে বাটে বরিস জনসনের জিও হয়েছে ডিউরিং দ্য ক্যাম্পেইন আমি দেখছি না কোনো সময় দ্য এনি রেসিস্ট এলিমেন্টস টুয়ার্ডস ঋষি সুনাক যে ইলা শুনছি না আমি একেও হইতে যে না ঋষি সুনাক ইজ নট হোয়াইট therefore আমি I think we will not labor much on the racial issue because the fact is race hasn't played decisive role on Correct. this. What I'm Certainly, trying to sir. say is, even though he didn't succeed, the fact that he did put a serious challenge, is it a positive sign Absolutely. for progress from within the minority communities? It is a progress for the whole United Kingdom, whether you're Conservative, Labour, it doesn't matter which party. And last of these that Rishi Sunak on the last hustings in Wembley on Wednesday, his performance was absolutely brilliant. Mani as the whole applauded him. So Rishi Sunak has shown that this country is ready for a non-white prime minister. Unfortunately, Rishi Sunak একটু short মাসিফরা. There's a 20,000 vote difference from 174,000 electorate, so eligible Conservative Party voters. So the margin tight আছিল, which shows that there is an appetite that we do want someone different from time to time. So yeah, I think it's a huge leap forward for. বেলাল ভাই what this is. একটা বিষয় আমরা যেটা দেখলাম যে বরিস জনসনের অধীনে ফর দ্য ফার্স্ট টাইম বরিস জনসনের যে ক্যাবিনেট ইট ওয়াজ মোস্ট ডাইভার্স বাই কালার হ্যাঁ এবং এখন পর্যন্ত যদিও ক্যাবিনেটের ফুল অ্যাপয়েন্টমেন্ট নাই বাট যেগুলো আমরা দেখতে পাচ্ছি চ্যান্সেলর কোয়াসি কোয়াটাং ব্ল্যাক নাইজেরিয়ান জেমস ক্লেভারলি ব্ল্যাক বাট I don't know exactly which countries of origin. Suella Braverman, East Africa, but of Sri Lankan, I think, of descent. And then we've got Nadim Jahavi, Iraqi. So, আমরা কিন্তু the great offices of the state still occupied. In fact, on Home Secretary, it's the third successive South Asian Heritage Home Secretary. We have the third successive non-white Chancellor. সো আপনার কি মনে হয় যে কনজারভেটিভ পার্টি যে পার্টির ব্যাপারে কিন্তু অনেক সময় রেসিজমের একটা ইস্যু উঠে এখনো অনেকে বলে বাট আমরা কি মনে করতে পারি যে আমরা অ্যাজ এ কান্ট্রি পার্টিগুলো মুভিং টুয়ার্ডস মোর ইনক্লুসিভ পলিটিক্স কিছুটা এটা আসলে লিডারশিপের উপরে ডিপেন্ড করে এটা বরিস জনসনের ওই জায়গায় অনেকটা ইনক্লুসিভ ছিল ডাইভার্স ছিল ইয়েস আমরা চ্যান্সেলরকে দেখেছি হোম সেক্রেটারি তারপরে হেলথ সেক্রেটারি সো ইন ফ্যাক্ট ইটস দ্য ফোর্থ সাকসেসিভ চ্যান্সেলর অফ এক্সচেকার হু ইজ নন হোয়াইট হ্যাঁ ওই ক্যাবিনেটের তিনটা কি পজিশন কিন্তু নন হোয়াইট the Chancellor, Home Secretary, and Foreign Secretary. Foreign Secretary. Prime Minister পরে এই তিনটা হচ্ছে they are called the three great offices of the state. And that's right. ওই জায়গায় এটা সাংঘাতিক এটা আমার কাছে মনে হচ্ছে মানে এটা অনেক দূর এগিয়েছে ব্রিটেন এই জায়গাটা কিন্তু এটার জন্য কাজ করতে হয়েছে আগের বা তারও আগের প্রাইম মিনিস্টারকে আমি আজকেই দেখলাম যে ওই ডেভিড ক্যামেরনের একটা টুইট ছিল এবং ডেভিড ক্যামেরন দিয়েছেন যে ওই এই যে ডাইভার্স যে ক্যাবিনেট লিজ ট্রাস্ট দিচ্ছেন এটাকে কংগ্রেচুলেট করে ডেভিড ক্যামেরন বলছেন যে এটা এমনি আসে নাই His alias played a big part. হ্যাঁ ওইটা কাজ করতে হয়েছে ওই যে নন হোয়াইট ওই জায়গাটা ওই সিলিংগুলো ভাঙতে হচ্ছে আর কি সো ওই জায়গায় লিডারশিপের ওই জায়গাটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে ওই লিডারশিপ যদি চায় তাইলে অনেক কিছু করতে পারে যেমন লিজ ট্রাস্টের ব্যাপারে ওকে স্ট্রং লিডারশিপ এখনো সবাই অন্যরকম তাকে একটু মানে ওরকম স্ট্রং লিডার হিসাবে উইক মনে করতে চাচ্ছে কিন্তু সে আমার কাছে মনে হচ্ছে যে প্রথম দিন যে ক্যাবিনেট গঠন করে যা দেখাচ্ছে সে তার ওন একটা
বলয় তৈরি করবে এবং হুইচ ইজ ভেরি গুড, মানে লিস্ট ট্রাস্টের জন্য না, দেশের জন্য। নাজির ভাই, একটা কনসার্ন ইনক্রিজিংলি যে ইনইকুয়ালিটি আমাদের দেশে বাড়ছে মানুষের মধ্যে, স্পেশালি এট দ্য লোয়ার এন্ড। কস্ট অফ লিভিং, এখন যে লেটেস্ট ক্রাইসিস ইউটিলিটি বা এনার্জি প্রাইসিং নিয়ে, এরও আগে থেকেই কিন্তু কস্ট অফ লিভিং ক্রাইসিস বিকেম এ ভেরি বিগ থিং। মোর দেন 1 million people depends on food bank on a regular basis. পলিসিগত দিক থেকে আমরা কিন্তু তাদের জন্য খুব বড় ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট আমরা এখন পর্যন্ত দেখিনি। ট্যাক্স কাট যেটা বলা হচ্ছে, ট্যাক্স কাটটা আই মিন টু গেট ইভেন এ পেনি অফ বেনিফিট অন ট্যাক্স কাট আনলেস ইউ রিডিউস ভিএটি, যারা আপ টু 10, 11, 12,000 পর্যন্ত রুজি করে তাদের তো এটাতে খুব একটা বেনিফিট হবে না। সো আমরা সেটা দেখলাম না। সো ইন ওয়ান হ্যান্ড পলিসিগত দিক থেকে ইনইকুয়ালিটি অ্যাড্রেস করার খুব বড় ধরনের ইনিশিয়েটিভ আমরা দেখছি না। ইনইকুয়ালিটিগুলো সবাইকে এফেক্ট করছে, বাট ডিসপ্রপোর্শনেটলি বিএমই কমিউনিটিগুলোকে এফেক্ট করছে। দিস ডাইভার্স ক্যাবিনেট, ডু ইউ থিঙ্ক তারা যে বিএমই কমিউনিটির প্রতি যে ডিসপ্রপোর্শনেট ইম্প্যাক্ট অফ কস্ট অফ লিভিং ক্রাইসিস এন্ড আদার্স, এটার প্রতি তারা দে উড বি মাচ মোর রেসপন্সিভ? আপনার কি এরকম মনে হয়? করা উচিত, কতটুকু করবে উচিত তো আমরা সবাই মানি, কিন্তু আপনার কি মনে হয় যে আমরা কি অপটিমিস্টিক করতে পারি কি? আপনি যেটা বলছেন যে ট্যাক্স কাটের ব্যাপারে, দেখেন যারা হ্যান্ড টু মাউথ, যারা একবারে মানে নিম্ন মধ্যবিত্ত যাকে বলে আর কি, তাদের জন্য খুব বেশি লাভবান হবে না 1-2% ট্যাক্স কাটে আর কি। হয়তো মিডিল ইনকাম অথবা হাই ইনকাম তাদের জন্য একটু লাভ হবে। রেশিয়াল ব্যালেন্স বা প্রপোর্শনেট থাকার কারণে আমরা কিছুটা আশাবাদী, এবং 21st সেঞ্চুরিতে তো আসলে আগের মতো চিন্তা করে তো হবে না 30-40 বছর আগে যেভাবে ছিল আর কি। এখন তো আমরা অনেক দূরে গিয়েছি। আমরা নন হোয়াইট প্রধানমন্ত্রী পদের জন্য অলমোস্ট পেয়ে যাচ্ছিল, এবং যতই আপনি সমালোচনা থাক, কিন্তু ঋষি সুনাকের স্মার্টনেস, প্রেজেন্টেশন, তার একাডেমিক কেরিয়ার, এগুলোতে তো মানে কেউ কোনো কথা বলে নাই, মানে অত্যন্ত আউটস্ট্যান্ডিং ছিল আর কি। তো আমার মনে হয় যে এভাবেই একদিন হয়তো আমরা পেয়ে যাব মানে বেএম থেকে প্রাইম মিনিস্টার। আর তার যে ওই যে ক্যাবিনেটে বেশিরভাগ নিউ ফেস, এই জন্য বলছি যে হাই প্রোফাইল পজিশনে তারা হয়তো অতীতে দায়িত্ব পালন করেন নাই, কিন্তু রেশিয়াল ব্যালেন্স থাকার কারণে আমরা আশা করি দে উইল বি মোর সেনসিটিভ টু। বাট আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? যেমন ডিফেন্স সেক্রেটারি বেনওয়ালা, সে আগেও কিন্তু একবার ডিফেন্স সেক্রেটারি ছিল, আপনার মনে আছে কিনা যে হি হ্যাড টু রিজাইন বিকজ অফ হিজ questionable conduct about the manner in which he acted as a defense secretary. অথচ তাকে আবার ফিরিয়ে সেম ডিপার্টমেন্টে আনা হয়েছে। মানে what does that say? মানে কথা হচ্ছে যে পুরান বোতলে নতুন বোতলের পুরাতন মদের মতো আর কি। ওইটা না করলে ভালো হতো, কিন্তু একবারে তো একই পার্টি থেকে তো নিতে হচ্ছে, সুতরাং একবারে যে the largest number of MPs in modern time. কিন্তু আমি আশা করব বা আশা করতাম হয়তো নিউ ফেস থাকলে ভালো হতো আর কি, যার ব্যাপারে বিশেষ করে কন্ডাক্ট এবং মোরালিটির ব্যাপারে কোয়েশ্চন চলে আসছে, তাকে না রাখলেই তো ভালো ছিল। আর মোরালিটির ব্যাপারে প্রশ্ন করলে তো রাইট যে মানে পপুলার প্রাইম মিনিস্টার ছিল, খুদ বরিস জনসনের ব্যাপারে তো কথা বলা যায়, সিটিং প্রাইম মিনিস্টার হিসেবে কনভিক্টেড, পার্লামেন্টকে ক্লিয়ারলি মিসলিডিং, তারপরেও তো পপুলার উইথিন হিজ পার্টি। তাতে একটা জিনিস, আমি দুইটা জিনিস কুইকলি হইলে নাজির ভাইয়ের কথার উপরে। সো যে ক্যাবিনেট যতটুকু শুনছি, দে আর এক্সপিরিয়েন্স পিপল। সুয়েলা ব্রেভম্যানস অ্যাটর্নি জেনারেল, আপনার James Cleverly was educated. And all of them were in cabinet. I can't remember about Chris Heaton, but all of them were. No, not junior. He was the education secretary. Teresa Coffey was the minister for Department of Work and Pensions. I think only Kwasi Kwarteng was not in the cabinet. He was a business secretary. Oh, he was in the cabinet, yes. He was in the cabinet. But দ্বিতীয় জিনিস হইলো, you know, Nazir Bhai হইলো, the prime minister is convicted. He got a fine, a very questionable fine for come on. I don't think you want to say very questionable. No, very questionable, very questionable. Look, you are a lawyer yourself. Come on. No, this is why I'm saying it's very questionable, right? You walked into a room in a workplace, government departments were, they had a special class just like the NHS had, social distancing rules still enforceable, but if you couldn't manage, you had to. But anyway,
So I don't want to go away with the impression that, you know, we accept Boris Johnson because he got a fine, he's a convicted criminal, he lied to Parliament. You know, I'd still like to hear what he's actually lied about. But Zauk, beyond that, যেটা cost of living crisis, আমরার approach হইল যেটা Liz Truss's, what she spoke about in her speech today as Prime Minister, is to get everyone into high productivity, high earning jobs. 12,500 12,600 tax-free allowance, এটা তো Conservatives আনছে. Under Labour it was 4,600 or thereabouts. I think it went to 7,000 or 8,000. For married people, I'm talking about the single allowance. So a lot of people don't pay tax. ঠিক আছে? If people are in higher earning jobs, then they will benefit from the tax cut. যারা মাঝখানেও আটকে গেছে, the middle earners, I don't want to call it the middle class, it's not the middle class, it's the middle earners. আমরা ছেলে মেয়ে হল অক্সফোর্ড যাইরা, ইটন যাইরা, they're in all professions, top of the professions. বুঝছেন? So the people in the middle are the people that are being squeezed. এরা লাগি যে tax একটু কমলে, then it's easier for us, we have more money to spend. বুঝছেন? So is it disproportionate? We'll have to wait and see. But you see, one of the problems that we have, we live in an incredibly difficult time. From today, for the first time in the history of Britain, barristers gone on an indefinite strike, criminal barristers. It hasn't happened before, right? We have transport workers striking. There are talks that even the NHS staff, especially even doctors might go on strike. And I don't think there is any denying that many institutions are literally on their knees. So we are struggling to fund them on the current arrangement, despite the 1% health levy, despite not reducing that, in fact, increasing slightly. How are you going to fund any of that? I mean, isn't it just going to make it even harder for people at the bottom end? Because your welfare budget isn't increasing. You're not funding the NHS any higher. So, tax cut is only going to make it worse, isn't it? Well, that's of course assuming everybody in the NHS is a low-income earner. No, not everybody. Yeah, I'm Doctors not aren't, that. senior nurses aren't, a lot of the suppliers aren't. So there are big challenges. As I said, the NHS is, such a big monopoly. To do anything to this monopoly is not a 1 or 2 year job. It is literally going to take you, if not a parliament, at least 2 parliaments, a 10-year plan to reform the NHS. But will these tax cuts help? Absolutely. They'll help people keep their jobs, help small businesses retain their employees. And so I'm quite looking forward to the cost of energy and what the proposals are to ensure the small businesses can continue in business. Otherwise, we are going to have a runaway unemployment skyrocketing as businesses close, and then the tax cuts are not going to benefit anyone. We are near the end, so I'm to shift করতে চাই from that. Suella Braverman, Attorney General ছিল, এবং তার ব্যাপারে অনেক কোয়েশ্চন আছে, বিশেষ করে তার অ্যাডভাইস, তার লিগ্যাল এক্সপার্টিজ এবং ডেপথ অ্যান্ড রুল অফ লর ব্যাপারে তার কমিটমেন্ট নিয়ে। And it came to stark contrast about her advice in relation to Rwanda, Rwanda. এখন তাকে হোম সেক্রেটারি বানিয়ে দেওয়া হলো। As a lawyer, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আমি খুবই শঙ্কিত, কারণ রুয়ান্ডার ফ্লাইটের পরে উনি টুইটারে রুয়ান্ডা হিউম্যান রাইটস অ্যাক্ট, টুইটারে তার রেকর্ডেড মেসেজ আমি শুনেছি আর কি। ওইটা যদি তার অ্যাপ্রোচ হয়, আমি রিয়েলি কনসার্নড। মানে অ্যাপ্রোচ, আমি যে বিষয়টা বেশি জানতে চাই যে অ্যাপ্রোচ হচ্ছে তার যে, মানে যখন ওই যে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান হ্যাঁ না, আমি যেটা বলতে চাই যে কোর্টের প্রতি এবং লয়ারদের প্রতি তার যে অ্যাটিটিউড, does that make you concerned? Yeah, এবং বিশেষ করে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস যখন একবারে লাস্ট মিনিটে রুয়ান্ডার ফাইটের ব্যাপারে যে ইন্টারভেনশন করছিল, তখন উনি যেভাবে রিয়েক্ট করছে আর কি, যে টেক ব্যাক কন্ট্রোল, মানে এই যে ব্রেক্সিটের মতো আর কি। তো আমি রিয়েলি, এবং উনি যদি সেক্রেটারি স্টেট হয়ে ইনিশিয়েট করে, যেটা হয়তো কনজারভেটিভ পার্টির ম্যানিফেস্টোতে ছিল যে আমরা কনভেনশনকে মানে টাইপ অফ করবো, দ্যাট উড বি অ্যানাদার ডিজাস্টার আই থিঙ্ক।
বেলাল ভাই, একটা বিষয় যেটা হলো যে এই দেশের মানে আমাদের দেশের যে কয়টা বিষয় নিয়ে আমরা অনেক বেশি গর্ব করি, রুল অফ ল একটা বিগ ইস্যু, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড জেনারেলি হিউম্যান রাইটসের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গত বেশ কয়েক বছর থেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশ বড় প্রশ্নবোধক একটা চিহ্ন প্রায় সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এখনকার ক্যাবিনেট আমরা যেটা দেখতে পাচ্ছি, স্পেশালি সোয়েলা বেভারম্যান, টু সাম এক্সটেন্ট বেন ওয়ালেস, আপনি কি মনে করেন যে আমরা একটা ডিক্লাইনের দিকে যাচ্ছি? যাচ্ছি একটা পপুলিস্ট পলিটিক্যাল ফেনোমেনা আমরা ক্রস করছি। এটা ডিক্লাইনের দিকে যাচ্ছে। সোয়েলা বেভারম্যানের সবচেয়ে ডিফিকাল্টিজ হবে আরেকটা জিনিস আমরা হয়তো আলোচনা করিনি, সেটা হচ্ছে ইমিগ্রেশন। যদিও এখানে কস্ট অফ লিভিং, তারপরে এনার্জি ক্রাইসিস এবং অন্যান্য বিষয়গুলো আছে, কিন্তু ইমিগ্রেশনও একটা বিশাল বিষয়। এই যে ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে যে বিয়ের ওই পার থেকে ফ্রান্সের আসছে, এটা কিভাবে তারা রোধ করবে? এটার জন্য তারা হয়তো দেখা যাবে যে খুব কঠিন একটা পলিসি নিতে হচ্ছে, কারণ তার যে অ্যাপ্রোচ সে নিতে পারে, সেটা ওই জায়গাটা দেখার বিষয় এখন পর্যন্ত কি হয়। কিন্তু এটা ইমিগ্রেশন পলিসি মানে এখন একটু লিনিয়েন্ট, মানে ইউরোপে ব্রেক্সিট থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে বা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা অন্যান্য কাজের জন্য একটু লিনিয়েন্ট, ওই জায়গাটা আবার তারা ব্যাক করবে। আমার কাছে মনে হচ্ছে যে ব্যাক করতে হলে একটা স্ট্রিনজেন্ট, একটা শক্ত পলিসির মাধ্যমে করতে হবে, যে এই নৌকাগুলোকে আটকাতে হবে। এইটা খুব খুব সহসাই আমরা দেখতে পারবো ইমিগ্রেশন পলিসিটা একটা কঠিন ইমিগ্রেশন পলিসি হবে আর কি। So I think আমি শঙ্কিত এটা। I think 2 points. One, do you share this concern? And secondly, we know that relatively speaking, highest number of people are in work at the moment, and yet we also have highest number of vacancies unfilled. So clearly there is a labor shortage in the country, and we do need a lot more people coming in. But on the other hand, we seem to have a government that is taking or want to take an aggressive and harsh approach towards migration. তো আপনি বিষয়টা কিভাবে দেখেন, যে আপনি কি মনে করেন যে আপনার পার্টি কোন দিকে যাবে? No, so দুইটা জিনিস আছে। People, আমরা encourage করি আর people to obtain a visa and come in this country. Visa for work, visa for studying. So that's all. এটা তারা খুলিয়া দিছে, and it's expanding, and that's right that we do that. যে বিষয় বিলাল ভাই কইছেন, the people coming in the dinghies, there's two problems with it. Number one is a national security issue, because we don't know who these people are. তারা সব ID document সব ফেলাই দিল, we don't know who they are. দুই নম্বর জিনিস হইল যে আমরার infrastructure is not built for the huge population increase, আমরা particularly from the accession in the EU that are during the Tony Blair government, that we've seen huge amounts of Europeans come in. Our infrastructure was not built for this. Our schools, our hospitals, our GPs, our roads cannot cope with this. So, একটু tough হইতে হইব on people coming in the dinghies. Rwanda policy, my own personal opinion was the Rwanda policy is just an intermediary approach. Maybe even a smoke screen. No, not a smoke screen. Genuinely remove people to Rwanda to deter the people going to criminal gangs to come in. I need to ask you to wrap it up because we are out of time. It has to be a tough policy. We must control our borders. Last is that is we want to abolish the Human Rights Act, which is not the same thing as the European Convention of Human Rights. The Human Rights Act, and replace it with a Bill of Rights and Responsibilities. Right. So they know their rights and they also know their responsibilities. I'm sure we will have to have to do justice to these issues. we will. I'm out of time. 10 seconds. কারণ যদিও তার পোর্টফোলিওতে ইমিগ্রেশন নাই, যে জাস্টিস সেক্রেটারি, কিন্তু তার রুল অফ ল, জাজদের ব্যাপারে, ইউরোপিয়ান কমিউনিটির ব্যাপারে যে মারাত্মক ধারণা, ওইটাই আমি শঙ্কিত আর কি। যদিও রেমিটটা তাকে হোম সেক্রেটারির যে ইমিগ্রেশনের ব্যাপারে আর কি। ঠিক আছে,
She is Sohaila Pervin is Home Secretary, not Now Home Justice. Secretary. না তাহলে তো কনসার্নটা আরো বেশি। এক্স্যাক্টলি। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। বেশ কিছু অনেকগুলো ইস্যু আসলে 1 ঘন্টার মধ্যে এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা অনেক কঠিন। তারপরেও আমার অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন, তাদের অ্যানালাইসিস আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আই থিঙ্ক আপনারা এনজয় করেছেন, আমার বিশ্বাস। তো আপনারা যারা আমাদের এই প্রোগ্রাম গড়ে বা যেখানে বসে আপনারা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমার অতিথিদেরকে তাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ জানিয়ে, এবং আগামী সপ্তাহে একই সময়ে আবারও আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।